কি সুন্দর ডাসা ডাসা আম, কেননা এই আমের আচার হয়ে যাক। আম তো আর সারা বছর থাকে না, আচার কিন্তু সারা বছর খাওয়া যায়। অবশ্যই সে আচার হোক খিচুড়ি, হোক পরোটা, হোক ভাত কিংবা পোলাও, একটু আচার হলে স্বাদ কিন্তু হয়ে যায় দ্বিগুণ। তাই এই আমের সাথে আর যদি পড়ে নাগামরিচ, কেমন হয় বলুন তো? সো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমের সিজন চলে গেছে, এখন কি কেন আচারের ভিডিও দিচ্ছি? না ভাই, এটা আগেই করা ছিল। আমি অনেক সুন্দর একটা আচার করেছি, খুব টেস্টি, কিন্তু বিশ্বাস করেন এত সময় ছিল না যে এডিটিংটা করব আর আমি দেব। সো আজকে সময় পেয়ে গেলাম, আর আজকে একটু দেখিয়ে দিচ্ছি। সামনের বছর যেন আপনারা এই আচারটা দিয়ে খেতে পারেন, অবশ্যই এটা করে দেখবেন। এইটা একবার করে খেলে আপনি আমার নাম জীবনেও ভুলবেন না। সো এই আচারের নামটা আগে বলে দিই। এই আচারের নাম হলো নোনা আমের আচার। নোনা ইলিশ তো অনেক খেলেন, এটা নোনা ইলিশের চেয়েও বেশি টেস্টি নোনা আমের আচারটা। সো এখানে কি করতে হবে, ডাসা ডাসা আম আমি নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো আমটা ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এই সাইজটা করে কেটেছি। আর এখন আমি বেশি করে লবণ দিয়ে এই আমটা কিন্তু আমি রেখে দেব। এই আমের জন্য কোনো রোদের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, জাস্ট আপনি লবণটা মেখে একটু ফ্রিজে সেট করে রেখে দেবেন। আর একটু পর পর এর আম থেকে যে পানিটা বের হবে এটা ফেলে দেবেন। এটা কিন্তু আমার 4 দিন লাগছে আমি আমটা তৈরি করতে, আমের আচারটা তৈরি করতে। এটা কিন্তু ফার্স্ট স্টেপে গেল, এটা দ্বিতীয় দিনের স্টেপটা। আমি এখানে মশলাটা এখানে ছিল 5 ফোড়ন আর শুকনো মরিচ আমি তেলে গুঁড়ো করে নিয়েছি। বেশ খানিকটা রসুন কুচি করে নিয়েছি, এখানে নাগামরিচটা কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন প্রায় পানি উঠছিল আর আমি পানিটা ফেলছিলাম। এভাবে আপনাদের বারবার পানিটা ফেলতে হবে, তাহলে আমের সংরক্ষণটা ভালো হবে। আম থেকে যত পানি বের হবে তত ভালো, ওদের ভালো মানে বেশি দিন রেখে খেতে পারবেন। তো এখানে আমার মশলা জোগাড় যন্ত্র হয়ে গেছে। এখানে বলতে পারেন সরিষা বাটা, বলতে পারেন আমার 5 ফোড়নের গুঁড়া, সব রেডি। এখন আমি বসে যাব চুলায়। এখানে হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে প্রায় আধা কেজি তেল ছিল। এখানে 2 কেজি আমের জন্য আমার আধা কেজি তেল লেগেছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন কতগুলো আমি পানি ফেলেছি, তারপরেও আবার পানি উঠে গেছে। এভাবে বারবার আপনাকে পানিটা একদিন অন্তত চেঞ্জ করতে হবে। সো তেলটা খুব ভালোভাবে হিট হওয়ার পর আমি এখানে কিছু গোটা 5 ফোড়ন দিয়ে দিয়েছি, মানে ফোড়নে আমি 5 ফোড়নটা দিয়েছি। তো এখানে আপনারা দিয়ে দেবেন আমটা খুব ভালো করে নেড়ে চেড়ে এখন আমার সে বেটে রাখা সরিষাটা দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে কোনো পানি কিন্তু এতে হবে না, চুলা থাকবে মিডিয়াম মানে লো ফ্লেমে। আর আপনার খুব সুন্দর করে এটা বারবার একটু একটু করে মশলাটা দিতে হবে আর নাড়তে হবে। এইটাই কিন্তু এটার ট্রিক। আর এই ছাড়া আপনার যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু এটা খুবই বাজে একটা অবস্থা হয়ে যাবে, আপনার খেতে ভালো লাগবে না। সো এখানে আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম একটু হলুদ, একটু মরিচের গুঁড়া। বেশি ঝাল দেবেন না, কারণ এটাতে নাগা মরিচ অলরেডি পড়বে, এটা একটু ঝাল হবে। বিশ্বাস করেন এটা খেতে সেই স্বাদ হবে, আর নাগামরিচের ফ্লেভারে আপনার মন একদম জুড়িয়ে যাবে। সো এখন অ্যাড করে ফেললাম সে রসুন আর নাগামরিচ, সাথে ছিল সেই গুঁড়ো মরিচটা আমি দিয়ে দিলাম 1 চামচের মতো। আমি দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার, মানে যেটাকে আমরা সেরকা বলি, একটু সংরক্ষণ যেন ভালো হয় সেজন্য। আর দিয়ে দিলাম একটু আমি বিট লবণটা অবশ্যই দেবেন, এতে না টেস্টের মানে আচারের টেস্টটা না ডবল হয়ে যায়। তো এখন একদম মিডিয়াম লো ফ্লেমে রেখে শুধু নাড়াচাড়ার পালা। আমার কাছে লবণটা একটু অ্যাডজাস্ট করার জন্য আরেকটু লবণ লাগছিল, মানে আপনারা বুঝে শুনে দেবেন, কারণ বারবার পানিটা পড়ছিল তো লবণটা এটার সাথে বের হয়ে গেছে। তো আমার যতটুকু লবণ লাগছে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এর সাথে কিন্তু কোনো চিনি পড়বে না, এটা শুধুমাত্র ঝাল আর টক হবে বা একটু লবণ হবে, খেতে বেশ ভালো লাগে, একবার করে দেখবেন।